বাস্তব সংখ্যার ক্লাস 1 এ আমরা এখানেই শেষ করেছিলাম। আজকে এখান থেকেই শুরু করব আবার। তো এটা আমরা শিখবো যে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করা যায়। আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এটার জন্য ২ টা নিয়ম আছে। একটা একটু বড়, একটা একটু ছোট। অর্থাৎ শর্টকাট টাইপের। এটার নিয়মটা নিচে সুন্দর মতো লিখা আছে এখানে। শিক্ষার্থীরা একটু পড়ে নিবেন। আমি জাস্ট বলে দিচ্ছি নিয়মটা এখানে। তো নিয়মটা হচ্ছে এরকম যে আমরা এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। অর্থাৎ 0.24 এইটাকে অর্থাৎ ২ টা উপরে ডট দেওয়া আছে এগুলো হচ্ছে পৌনঃপুনিক। এটা মানে হচ্ছে আমরা এই 2424 এটাকে লিখতে পারবো ইনফিনিটি সংখ্যক। তাহলে সেটা লিখলো এবং নিয়মটা হচ্ছে প্রথমবার যে দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে, এখানে যেমন ২ টা আছে, দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে একের ডানে ততগুলো শূন্য দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। এখানে গুণ করেছে, গুণ করে গুণফলটা এখানে লিখবে। আবার একের ডানে ততগুলো শূন্য দিতে হবে যতগুলো অনাবৃত্ত অঙ্ক আছে দশমিকের পরে, কিন্তু এখানে কোনো অনাবৃত্ত অঙ্ক নেই। এই যে এই জায়গাটাতে ফাঁকা, অর্থাৎ অনাবৃত্ত কোনো অঙ্ক নেই। তার মানে একের ডানে কোনো শূন্য হবে না, শুধু ১ দিয়ে গুণ। এটা দ্বারা গুণ করার পরে এটা পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে শুধু এই পার্টটা আর এই লাস্টিকার পার্টটা নিয়ে। আমরা এটা থেকে এটা মাইনাস করব, এখান থেকে এটাও মাইনাস করব। তো আমরা মাইনাস করার সময় এই ২ টা কমন পাচ্ছি। সো এটা লিখতে পারি এই ২ জায়গা থেকে কমন। এইভাবে দুটো লিখা যায় যে 100 মাইনাস 1। সো এইভাবে এখান থেকে এই যে 99 আছে। আর এখান থেকে যখন এটা মাইনাস করব তখন এখানে আমরা পেয়ে যাচ্ছি শুধু 24। দেন এই 99 কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তখন ভাগ ভাগ হয়ে গেল। এইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটাকে আরো সিম্পলিফিকেশন করে এভাবে লেখা যায়। এটা হচ্ছে একটু বড় নিয়ম। এর থেকে একটা শর্টকাট নিয়ম আছে যেটা অন্য ব্যক্তিদের জন্য এপ্লাই করা যেতে পারে, কিংবা যখন আমরা এই পৌনঃপুনিক গুণ ভাগ করব তখনকার জন্য কাজে লাগে। সেটা হচ্ছে যে আমরা এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে লিখব। সেটার জন্য দেখব আমরা দশমিকের পরে কতগুলো পৌনঃপুনিক অলা সংখ্যা আছে ততগুলো এই ভাগের নিচে ৯ নিই। আর দশমিকের পরে পৌনঃপুনিকের আগে কতগুলো এই জায়গাটাতে অনাবৃত্ত অঙ্ক আছে ততগুলো শূন্য। এখানে যেহেতু ৯ তার মানে এখান থেকে কিছু বাদ যাবে না। এরপরে কি করতে হবে, পুরো সংখ্যাটা লিখতে হবে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে, তার মানে 24। এখান থেকে মাইনাস করতে হবে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যেটুকু থাকবে। এখান থেকে মাইনাস করতে হবে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যেটুকু থাকবে। এখানে পৌনঃপুনিকের আগে শুধু 0 আছে, তার মানে 24/99। এইটা আর এই যে এটা দেখুন, এটাই হচ্ছে নিয়ম। আপনি যদি পরেরগুলো মিলান সেম প্রসিডিউরে ওরা করেছে। তো আমরা সামনে যাই, এখানে নিয়মটা সুন্দর করে লেখা আছে, শিক্ষার্থীরা পড়ে নিবেন। এরপরে এখানেও সেম প্রসিডিউরে ওরা করেছে এটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এই যে দেখুন এখানে ৩টা অর্থাৎ দশমিকের পরে এখানে ৫টা অঙ্ক আছে, তার মানে ১ এর ডানে ৫টা শূন্য দ্বারা প্রথমে এটাকে গুণ করা হয়েছে। আর এখানে অনাবৃত্ত অঙ্ক আছে ২টা, শুধু এই যে 23 মানে 23 আরকি। তো তার মানে ১ এর ডানে ২টা শূন্য দিয়ে এখানে গুণ করা হয়েছে। গুণ করার পরে এটা আর এটা পেল, এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসে। আবার এখানেও এটা বাদ দিলে এটা আসে। তখন এটা ভাগ করে দিলে শেষ। আর আমরা যদি শর্টকাটে যাই তখন এই যে ৩টা পৌনঃপুনিক আছে, তার মানে এখানে আমরা ৩টা ৯ নিব। আর ২টা পৌনঃপুনিক নাই, অনাবৃত্ত অঙ্ক আছে, তার মানে ২টা শূন্য। এরপরে কি করব, পুরো অঙ্কটা লিখবো দশমিক আর পৌনঃপুনিক ছাড়া। এখান থেকে মাইনাস করব পৌনঃপুনিকের আগ পর্যন্ত, অর্থাৎ 5 to 3। এটা মাইনাস করলে আমরা দেখবেন যে এইটা পেয়ে যাব, এখান থেকে চলে আসবে এটা। এটাই হচ্ছে নিয়ম, আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা। এখানে অনেকগুলাই পড়েছে উদাহরণে, আপনারা একটু দেখে নেবেন এটা। এরপর আমরা চলে যাব সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আর অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সদৃশ মানে হচ্ছে একই রকম দেখতে, অর্থাৎ অনাবৃত্ত অঙ্ক যতগুলো অনাবৃত্ত অঙ্ক যতগুলো থাকবে আবৃত্ত অঙ্ক ততগুলো থাকবে। আর অসদৃশ মানে হচ্ছে এর বিপরীতটা থাকবে না। তাহলে আমরা কিভাবে অসদৃশ গুলাকে সদৃশ বানাবো এটা দেখবো এখানে। এইগুলাকে আমরা মানে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে এগুলাকে কিভাবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো সেটা দেখবো। এখানে আমি শুধু উদাহরণগুলো বুঝিয়ে যাচ্ছি, অনুশীলনে যখন অঙ্কগুলো করবো তখন আরো একটু ডিটেলসে ভালো মতো বোঝার সুযোগ হবে। এখানে সুন্দর মতো সমাধান করে দেওয়া আছে, এই জন্য আমি আর সমাধান করছি না, জাস্ট বলে যাচ্ছি। কিন্তু যখন অনুশীলনীতে যাব তখন
আমি অঙ্ক করে দেখাবো। তো এই ৩ টা আবৃত্ত দশমিক ভগ্নাংশ দিয়েছে, আমাদেরকে এটাকে রূপান্তর করতে হবে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এগুলো হচ্ছে অসদৃশ আছে। অসদৃশ কেন? এই যে এখানে যেমন পৌনঃপুনিক আছে এরকম মানে দশমিকের পরে এরকম সংখ্যা হচ্ছে একটা আরকি অঙ্ক আছে। এখানে আছে, পরেরটাতে আছে ২ টা, পরেরটাতে আছে ৩ টা। আবার যদি অনাবৃত্ত অঙ্কগুলা দেখি, অনাবৃত্ত অঙ্কগুলা দেখলে দেখবো প্রথমটাতে আছে ০ অর্থাৎ একটাও নাই। পরেরটাতে আছে ১ টা, পরেরটাতে আছে ২ টা। তার মানে এটা অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে। আমরা এটাকে সদৃশ বানাবো। কারণ সদৃশ বানানোর জন্য আমরা কি করব যে অনাবৃত্ত যে অঙ্কগুলো আছে আমরা আগেরগুলা কোনো কিছু চেঞ্জ করব না। অর্থাৎ দশমিকের আগে যেটুকু আছে সেইটুকুকে আমরা কোনো চেঞ্জ করব না। এই যে 5, 10, 7 এগুলো আছে, এগুলা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধু দশমিকের পরে। দশমিকের পরেরগুলা চেঞ্জ করতে হলে আমরা অনাবৃত্ত অঙ্কগুলা যেমন চেঞ্জ করব, অনাবৃত্ত অঙ্কগুলা দেখবো যে কতগুলা করে আছে প্রতিটাতে। প্রথমটাতে একটাও নাই, পরেরটাতে একটা, পরেরটাতে ২ টা। এদের মধ্যে সবচেয়ে বড়টা নিব অর্থাৎ 2। তার মানে প্রতিটাতেই ২ টা করে অনাবৃত্ত অঙ্ক থাকতে হবে যখন আমরা সদৃশে যাব। আর এই যে আবৃত্তগুলা অর্থাৎ যেগুলো পৌনঃপুনিক আছে এগুলার মধ্যে লসাগু নিব। অর্থাৎ ১, ২, ৩ এর লসাগু হচ্ছে ৬। তার মানে আবৃত্ত থাকতে হবে ৬ টা করে। তাহলেই সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। তো আমরা জানি এই যে 5.6 এই যে পৌনঃপুনিক আছে উপরে, এটাকে চাইলে আমি লিখতে পারবো, মানে ৬ কে আমি বারবার লিখতে পারবো। তাহলে আমার ২ টা মানে লাগবে যেগুলো হচ্ছে অনাবৃত্ত। আর ৬ টা লাগবে যেগুলা আবৃত্ত থাকে। তো এইভাবে করে ২ টা ফাঁকা রাখার পরে পৌনঃপুনিকটা দিব এবং এখানে আরো মানে টোটাল ৬ টা নিব আরকি। এখানে আরো ৪ টা থাকবে, দেন পৌনঃপুনিক। তাহলে এই ফরম্যাটে চলে আসবে। এই যে এখানে সুন্দর করে ওরা লিখেছে যে ২ টা, এই যে প্রথম ২ টা ফাঁকা আছে এবং পরে ৬ টা আবৃত্ত আরকি। এগুলো হচ্ছে অনাবৃত্ত, এগুলো আবৃত্ত। আবার এখানেও সেম। তাহলে ২ টা নিলে এই যে 4, 5 এটা বারবার রিপিটেশন হবে। এটা আমি একটু ওয়ার্ড ফাইল ওপেন করে দেখাই। তো ওখানে ছিল 7.345, এই যে ২ টা পৌনঃপুনিক ছিল। এটাকে আমি চাইলে এভাবে তো লিখতে পারবো যে 4, 5, 4, 5, 4, 5, 4, 5 এভাবে করে চলতে থাকবে। তো আমার প্রয়োজন প্রথম ২ টা অনাবৃত্ত থাকবে। তাহলে পরেরটার উপর পৌনঃপুনিক। এরপরে টোটাল পৌনঃপুনিক থাকবে এরকম ৬ টা হবে। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬। তার মানে এটার উপর পৌনঃপুনিক। তখন আর এটার লেখার প্রয়োজন নাই। তখন আর এটা লেখার প্রয়োজন নাই। তাহলেই ওই সদৃশের মতো হয়ে গেল। আবার সেম ভাবে এই যে 10 পয়েন্ট এটা 10.78 এখানে দেখুন যে ২ টা অনাবৃত্ত অলরেডি আছে। তার মানে অনাবৃত্ত অংশ এখানে চেঞ্জ করতে হবে না। অনাবৃত্ত অংশ এখানে চেঞ্জ করার প্রয়োজন নাই। তাহলে আবৃত্ত অংশ কি করতে হবে? আবৃত্ত অংশ কয়টা আছে এখানে? আবৃত্ত অংশ অলরেডি ৩ টা আছে। তার মানে এটা ২ বার লিখলেই হয়ে গেল। আর মাঝের গুলোতে কোনো পৌনঃপুনিক দিতে হবে না। শুধু প্রথমে আর শেষেরটাতে দিলে। এটাই হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। এই বিষয়ে আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব। আবৃত্ত দশমিক যে ভগ্নাংশগুলো আমরা শিখলাম এগুলো যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়। তো বলে রাখি যে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে যোগ বিয়োগ করতে গেলে প্রথমে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে নিতে হবে, যেটা আমরা একটু আগেই শিখলাম এখনই। এবং এরপরে যখন বিয়োগ করতে হবে, বিয়োগের নিয়মগুলো এখানে সুন্দর মতো লেখা আছে, শিক্ষার্থীরা পড়ে নেবেন। আমি ডিরেক্ট একটা ম্যাথে যাচ্ছি। প্রথমে কি করলাম আমরা? এই যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে আগে রূপান্তর করলাম। এটা সমান এটা, এটা সমান এটা, সবগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। এরপরে এখন বিয়োগ করতে হবে। তো বিয়োগ, সরি এটাতে যোগ। যোগ করতে হবে। তো যোগ কি? একদম নরমালি যোগ। যেভাবে যোগ শিখে আসছেন আপনি একদম নরমালি এটা যোগ করে এটা পাবেন। কিন্তু আপনাকে এখানে একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আসল যোগফল না। খেয়াল রাখতে হবে কোথায়? এই বাম পাশে লাস্ট যেটার উপর পৌনঃপুনিক আছে ওই লাইনটাতে আপনার হাতে কত থাকছে। এই যে এখানে দেখুন 8, 8, 7 যোগ করেছে এবং হাতে 2 আগের ছিল ওটা যোগ করার পরে 25। তার মানে ৫ বসানোর পরে হাতে 2 থেকে গেছে। এই হাতের 2 কে আবার যোগ করতে হবে। দেন যেটা আপনি পাবেন সেইটা হচ্ছে আপনার একুরেট যোগফল। আর এখানে কোনো পৌনঃপুনিক ব্যবহার করার দরকার নেই। পৌনঃপুনিক ব্যবহার করতে হবে একদম নিচে। এটা আরেকবার বলে দিচ্ছি, লাস্ট যে লাইনে পৌনঃপুনিক থাকবে যোগ করতে, করতে এসে ওইখানে হাতে যত থাকবে ওইটাকে আবার যোগ করতে হয়। বিয়োগের ক্ষেত্রে আমরা যে ১ ভার নিই সেটা বিয়োগ করতে হয়। এই যে এখানে ৩ থেকে ৬ বিয়োগ করার সময় এখান থেকে যে ০.১ ধার নিই সেটা ধার নেওয়ার কারণে এখানে ১ বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আর ১ম এ তো বললামই যে
আবৃত্ত দশমিক ভগ্নাংশকে প্রথমে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে নেওয়ার পরে নরমালি বিয়োগ করার পর এখানে খেয়াল করতে হবে যে কোনো ধার করতে হচ্ছে কিনা। অর্থাৎ ৩ থেকে যে ৬ বিয়োগ করলে হাতে যে ১ নিতে হচ্ছে, এই ১ টা নিতে হচ্ছে কিনা। যদি নিতে হয় তাহলে আবার ১ বিয়োগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ শিখে ফেললাম আমরা। এখন আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ ভাগ শিখব। খুব ইন্টারেস্টিং। আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলছি। যে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যে গুণ ভাগ করার ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে আমরা যখন যোগ বিয়োগ করলাম তখন সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে নিয়ে গেলাম। আর যখন গুণ ভাগ করব তখন আমাদেরকে নিয়ে যেতে হবে সাধারণ ভগ্নাংশে। যেটা আমরা আজকের ক্লাসের প্রথমেই শিখেছি যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর কিভাবে করতে হয়। সাধারণ ভগ্নাংশে আমাদেরকে আগে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশ যে শর্টকাট অনুযায়ী নিয়ে চলে যাব। যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো ৯, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা ০ যেহেতু নাই তার মানে একটাও হবে না। পুরোটা থেকে পৌনঃপুনিকের আগ পর্যন্ত বাদ। সো এভাবে করে আমরা এই যে সদৃশ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। রূপান্তর করার পরে নরমালি গুণ। উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা। কিছু কাটাকাটি হলে কাটাকাটি হবে। নইলে ক্যালকুলেটর ইউজ করে আপনারা এইটা বের করে ফেলতে পারবেন যে পৌনঃপুনিক কি আসছে। এটা বারবার রিপিট হবে। এই মানটা এরকম দেখাবে ক্যালকুলেটরে। বারবার এইরকম ভাবে আসবে। এভাবে চলতেই থাকবে। সো এটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখে দিতে পারি। এটাই হচ্ছে গুণ। ভাগের ক্ষেত্রেও সেম। যখন আপনি ভাগ করবেন তাহলে ভাগ করে ফেললেন। এই যে ভাগ করার পরে আমরা এটাকে কি করি? এটাকে গুণে যখন রূপান্তর করি তখন এটা লবকে হরকে লব বানাই দিই এবং তারপরে নরমালি গুণ, তারপরে ভাগ। সো তাহলে আমরা এখানে আজকে গুরুত্বপূর্ণ কিছু শিখলাম। সেটা হচ্ছে যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে যোগ বিয়োগ করার সময়। আর গুণ ভাগ করার সময় নিয়ে যেতে হবে সাধারণ ভগ্নাংশ। এখানে অনেকগুলো উদাহরণ আছে, আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখানে বর্গমূল নির্ণয়ের নিয়মটা দেওয়া আছে। আমি জাস্ট একটু বলে যাব এখানে। এটা পরীক্ষায় খুব বেশি আসে না। তো দেখুন √2 মানে 2 এর বর্গমূল বের করছে, অর্থাৎ √2 এটার মানটা বের করছে। তো আমরা জানি যে √2 এটার মানটা ১ থেকে ২ এর মধ্যেই হবে। ১ থেকে ২ এর মধ্যেই হবে, অর্থাৎ ১ এর চেয়ে বড় হবে কিন্তু ২ এর চেয়ে ছোট হবে। তো ১ দিয়ে প্রথমে ভাগ করলো, এই যে গুণ করলো, তারপরে বিয়োগ করলো, পয়েন্ট নেওয়ার কারণে এখানে ০ নিল। ০ নেওয়ার পরে এইখানে ভাগফলের জায়গাটাতে যা থাকে এইখানে প্রথম অঙ্কটা তার দ্বিগুণ হয়। অর্থাৎ ১ আছে তার মানে ২। এরপরে এখানে এমন একটা অঙ্ক নিতে হবে যেটা এখানেও নিতে হবে এবং এটা দ্বারা গুণ করার পরে যাতে এই ভাগটা করতে পারি। এভাবে করে কন্টিনিউয়াস চলতে থাকবে। চলতে, চলতে আপনি ৩-৪ বার যাওয়ার পরে আপনি বুঝে যাবেন এর মান এত হবে। এরপর আসে মান আর আসন্ন মান। দশমিক যেই সংখ্যাগুলো আছে সেগুলোর মান আর আসন্ন মান বা ভগ্নাংশ এগুলোর আসন্ন মানটা। তো এখানে দেওয়া আছে 4.46238445 এভাবে করে একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে যেটার মান আর আসন্ন মান আমরা শিখব। ১ দশমিক স্থান পর্যন্ত মান, এটার মানে হচ্ছে দশমিকের পরে যা আছে একটা অঙ্ক আসবে। আর কিছু আসবে না। পরে কি আছে আমি দেখব না। এরপরে কি আছে এটা দেখার দরকার নাই। আর আসন্ন মান মানে হচ্ছে এই ১ দশমিক স্থান পর্যন্ত এটা তো নিলাম, কিন্তু জাস্ট এর পরের অঙ্কটা কত আছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। পরের অঙ্কটা যদি ৫, ৬, ৭, ৮, ৯ এই কটার মধ্যে হয় তাহলে আগেরটার সাথে ১ যোগ করতে হবে। দেখুন এখানে ৬ আছে। সো ৬ এর সাথে ৬ আছে সেজন্য এখানে ৪ এর সাথে ১ যোগ করে এখানে 4.5 হয়ে গেছে। আর যদি আমরা ২ দশমিক স্থান পর্যন্ত মান নিই তাহলে সেম ভাবে দশমিকের পরে ২ ঘোষক। আর আসন্ন মান তখন আমরা খেয়াল করব দশমিকের পরে ৩ নাম্বারটা কত আছে। ৩ নাম্বারটা আছে ২। সো ২ যেহেতু আছে তার মানে এর মধ্যে পড়ছে না। অর্থাৎ ১, ২, ৩, ৪ এই ৪ টা থাকলে কোনো চেঞ্জ হবে না। মান আর আসন্ন মান সমান। তাহলে এখানে যেহেতু 2 আছে তার মানে কোনো চেঞ্জ হবে না। সো এটার মান এবং আসন্ন মান ২ টাই সমান। সো এইভাবে করে পরেরগুলা মানে ৩ দশমিক স্থান, ৪ দশমিক স্থান পর্যন্ত মান আসন্ন মানগুলো এখানে বের করা হয়েছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। আমরা সামনের ক্লাসে অনুশীলনী শুরু করব। অনুশীলনীর অঙ্কগুলা সবগুলো আমি করব না। একটা মানে একটা করে করব আরকি। যেমন গুণ আছে এখানে, আমি গুণগুলা একটা করে, বিয়োগগুলা একটা করব। এরকম করে একটা করে দেব। শিক্ষার্থীরা বাকিগুলো প্র্যাকটিস করে নেবে।